নমস্কার, আমি ডক্টর নিখিলেশ মিস্ত্রি। আপনাদের সবাইকে আরও একবার আমার চ্যানেল ডক্টর নিখিলেশ মিস্ত্রি আয়ুর্বেদাতে স্বাগতম। আজকের কিছু জানা কিছু অজানা সিরিজের দ্বিতীয় টপিক, যে নামটার সাথে আপনারা বহুলভাবে পরিচিত, সেটি হচ্ছে আধুনিক ভাষায় বলতে গেলে ডায়াবেটিস, এবং যদি আয়ুর্বেদিক ভাষায় বলতে হয় তাহলে আমাদেরকে বলতে হবে প্রমেহ। তো আধুনিক পরিবেশে ডায়াবেটিস মেলেটাস সম্বন্ধে যদি কিছু বলা যায় তাহলে এটা প্রথমেই বলতে হয় এটি একটি মেটাবলিক ডিসঅর্ডার, এবং এটি তিনটি লক্ষণ সবথেকে বেশি প্রচলিত সবার মধ্যে। সেটা হচ্ছে পলিইউরিয়া, যেটা সাধারণ ভাষায় বলতে গেলে আপনার প্রস্রাবের পরিমাণ বৃদ্ধি পাবে। দুই হচ্ছে পলিডিপসিয়া, যেটাতে আপনার তৃষ্ণা মানে হচ্ছে পিপাসার পরিমাণ বৃদ্ধি পাবে। এবং পলিফেজিয়া, ফেজিয়া বলতে কি হচ্ছে আপনার ক্ষুধা, আমরা যে খাবার চাহিদা সেইটার পরিমাণটা অনেক বেশি বৃদ্ধি পাবে। এবং এই তিনটি লক্ষণের উপরে বেস করে দুটি কারণ হতে পারে, তার জন্য হতে পারে। একটা হচ্ছে আপনার শরীরে ইনসুলিনের মাত্রা বহুলভাবে কমে যেতে পারে, অথবা কী হতে পারে বিভিন্ন যে বায়োলজিক্যাল ফ্যাক্টরগুলো আছে আমাদের, সেগুলো ডিমিনিশ হতে পারে, অথবা কী হতে পারে বোধ। আধুনিক পরিবেশে আরও কিছু বলতে হয় তাহলে একটা খুব সুন্দর লাইন আছে, ডায়াবেটিস মেলাইটাস মিনস সিফন লেডেন উইথ হানি। তার মানে কি হচ্ছে, আপনার শরীরে যে তরল পদার্থগুলো আছে, রক্ত লসিকা যেগুলো আছে, সেইগুলোর মধ্যে কি হচ্ছে হানি মানে মিষ্টতার পরিমাণটা বেড়ে যাচ্ছে। এবং এই কথাটি বাংলা থেকেই এসছে, যেটা বাংলায় আমরা প্রচলিতভাবে খুব ভালোভাবে প্রচলিত মধুমেহ হিসাবে, মধু এবং মেহ। এবং এই যে মধুমেহ টার্মটি, এটাও কিন্তু যদি অরিজিন দেখতে যাই আমরা, সেটা এসছে আয়ুর্বেদিক টার্ম থেকে। আমি আসবো বিস্তারিত এর সম্বন্ধে, যে মধুমেহ টার্মটি কোথায় আছে। টাইপস বলতে গেলে যদি মেইনলি দেখা যায় প্রাইমারি ডায়াবেটিস মেলাইটাস এবং সেকেন্ডারি ডায়াবেটিস মেলাইটাস। তো আমাদের জনসমক্ষে সাধারণ মানুষের মধ্যে যে টার্মটি সবথেকে বেশি প্রচলিত সেটি হচ্ছে প্রাইমারি ডায়াবেটিস মেলাইটাস। সেটি আবার দুই ভাগে বিভক্ত। সেটি প্রথমটি হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, এবং দ্বিতীয়টি হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 1 বলতে বোঝাচ্ছে, এটার অপর নাম হচ্ছে IDDM, মানে হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, যেটাকে অনেকে JOD বলে, জুভেনাইল অনসেট ডায়াবেটিস মেলাইটাস। এটা মেনলি জুভেনাইল বলতে বাচ্চাদের ক্ষেত্রে বেশি বলা হয়, বাচ্চা বলতে অ্যাডোলেসেন্সের নিচে যারা আছে তাদের ক্ষেত্রে বলা হয় এটা। এবং এটির পরিমাণ হচ্ছে যদি দেখা যায় 1 to 20% এরকম। আর সেকেন্ডটি হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, যেটাকে NIDDM বলা হয়, নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। এটাকে MOD বলা হয়, মেজরিটি অনসেট অফ ডায়াবেটিস মেলাইটাস। এবং এর সাথে সাথে যদি দেখি এটার রেটটা হচ্ছে বেশি, যেহেতু ম্যাচুরিটি লেভেল আছে, তাহলে 80 থেকে 90% মানুষের এইটাই হয় মেনলি। আর একটা যদি দেখা যায় সেকেন্ডারি ডায়াবেটিস মেলাইটাস, তো সেখানে দেখা গেলে মোটামুটি ওই 4টে ভাগে করা যায়। প্রথমটি হচ্ছে নন প্যানক্রিয়াটিক এন্ডোক্রিনিয়াল ডিসঅর্ডার। তাহলে এর মধ্যে কী আসছে, মেনলি ধরুন কুসিং সিনড্রোম বা গ্লুকাগোনোমা আছে। আর সেকেন্ডের মধ্যে কী আসছে, সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক যে ডিজিজগুলো আছে, ধরুন আপনার প্যানক্রিয়াসে ক্যান্সার হয়েছে, কার্সিনোমা প্যানক্রিয়াস হয়েছে, অথবা কনিক প্যানক্রিয়াইটিস হয়েছে, অথবা কী হতে পারে প্যানক্রিয়াটিক ক্যালকুলি হতে পারে, এগুলোর জন্য হতে পারে। আরেকটা হচ্ছে আয়াট্রোজেনিক কজের মধ্যে কী হচ্ছে, বিভিন্ন রকম যে আপনার স্টেরয়েড ড্রাগস বেশি পরিমাণে সেবন করছেন তার জন্য হতে পারে, অথবা কী হচ্ছে আপনার বেশি পরিমাণে কন্ট্রাসেপটিভ পিল ইউজ করছেন, অথবা আরেকটা কী হতে পারে থায়াজাইড যে ডায়াবেটিসগুলো আছে সেগুলোর ভুল পরিমাণে ইউজের জন্য হতে পারে। আর একটা কী হতে পারে মেনলি 4 নম্বর যেটা আমি বলছিলাম, সেটা হচ্ছে জেনেটিক কজ। এবার জেনেটিক কজটা তো আমাদের কিছু হাতে কিছু নেই। জেনেটিক কজের মধ্যে কী আসতে পারে, ধরুন ডাউন সিনড্রোম আসতে পারে, মাসকুলার ডিস্ট্রফি আসতে পারে, তারপরে ধরুন টার্নার সিনড্রোম আসতে পারে। তো এবার ডায়াবেটিস মেলাইটাসের আয়ুর্বেদিক যে পরিভাষা আছে সেখানে যদি আসা যায়, তাহলে সেটিকে আমরা প্রথমেই বললাম এটাকে প্রমেহ বলা হিসেবে আমরা ট্রিট করি। তো মহর্ষি চরক খুব সুন্দরভাবে তার নিদান স্থানের চ্যাপ্টার 4 শ্লোক নম্বর হচ্ছে 3, সেখানে খুব সুন্দরভাবে বলেছেন, ত্রিদোষ কোপ নিমিত্তা বিংশতি প্রমেহা ভবন্তি বিকারস্য অপরিসংখ্যায়া। তাহলে শ্লোকটি যদি সহজভাবে বোঝাতে হয় আমাদেরকে, তাহলে এইভাবে বোঝাতে হবে যে প্রমেহ হচ্ছে 3টি দোষ, হচ্ছে বাতদোষ, পিত্তদোষ এবং কফদোষ। কফটাকে আবার কাফ ভাববেন না, কিন্তু কফটা হচ্ছে
একটা দোষ, এইটুকুই আপাতত জেনে রাখুন। পরে কোনো একটা ভিডিওতে আমি আয়ুর্বেদের তিনটি পিলার আছে আমাদের, বাত পিত্ত কফ, এইটা নিয়ে আমি বিস্তারিত আলোচনায় আসবো। এখন এখানে হচ্ছে এই তিনটি দোষ, বাত পিত্ত কফ, এই তিনটি দোষের কোপ মানে হচ্ছে এই তিনটি দোষের বিকার হচ্ছে, খারাপ হচ্ছে। এই তিনটি দোষ খারাপ হওয়ার ফলে প্রমেহ উৎপত্তি হচ্ছে এবং প্রমেহকে 20টি ভাগে ভাগ করা হচ্ছে। এবং এছাড়া অন্যান্য যে বিকার আছে, অন্যান্য কারণের জন্য প্রমেহর সংখ্যাটা অপরিসংখ্যান, এটা হচ্ছে কাউন্টলেস, সোজা কথা। এবার যদি ইন্ডিভিজুয়াল ভাগে আসি, তো প্রমেহকে 20টি যে ভাগে ভাগ করা হচ্ছে, তাহলে তার মধ্যে কি হচ্ছে, কফজ যে দোষ আছে, আমি বললাম একটু আগে, কফজের দোষ, সেটা অনুযায়ী প্রমেহকে 10টি ভাগে ভাগ করা হচ্ছে। তো 10টি ভাগের মধ্যে কী আছে, উদক মেহ আছে, ইক্ষুবালিকা মেহ আছে, সান্দ্র মেহ আছে, শুক্র মেহ আছে, সিক্তা মেহ আছে, শনৈ মেহ আছে, আলাল মেহ আছে, সান্দ্র প্রসাদ মেহ আছে এবং শীত মেহ। এই যে 10টি কফজ মেহর কথা বললাম, এই 10টি কফজ মেহকে আমরা সাধ্য বলতে আমরা ট্রিটেবল ডিজিজ হিসাবে কাউন্ট করি। এবং এরপরে যদি আমরা আসি, সেটা হচ্ছে পিত্তজ দোষের জন্য তাহলে কটা আছে, 6টি আছে। 6টির মধ্যে কী আছে, খাড়ো মেহ আছে, কালো মেহ আছে, নীল মেহ আছে, রক্ত মেহ আছে, মঞ্জিষ্ঠা মেহ আছে, হরিদ্রা মেহ আছে। তো এই যে 6টি মেহর নাম করলাম, এই 6টি মেহ কী হচ্ছে, এই 6টি মেহকে আমরা জাপ্য মানে হচ্ছে এটি মোস্টলি আনকিউরেবল বাট কিউরেবল, এরকম টাইপের। তাহলে এরপরে আরেকটা আছে হচ্ছে, যেটা বললাম বাতদোষের জন্য বলা হচ্ছে 4টি মেহ বলা আছে। তাহলে কী মেহ বলা আছে এখানে, বসা মেহ বলা আছে, লসিকা মেহ বলা আছে, হস্তি মেহ বলা আছে, মধুমেহ বলা আছে। এবং এই যে বাতের যে 4টি যে ভাগ বলা হলো বাতেজ মেহ, এটাকে আনট্রিটেড ডিজিজ বা যদি আয়ুর্বেদিক ভাষায় বলতে হয় অসাধ্য হিসেবে ট্রিট করা হয়। এই যে বললাম একটা মধুমেহ, এই যে মধুমেহ যে বাংলায় যে কথাটি এসছে, মধুমেহটি এসছে বাতজ প্রমেহর যে অন্তিম আছে, যেটা একেবারে অসাধ্য আছে, সেইটার টার্ম থেকে মধুমেহ টার্মটি এসেছে। এরপরে আমরা চলে আসবো আয়ুর্বেদিক পরিভাষাতে প্রমেহর পূর্ব বলতে সাইন সিমটম। কী দেখলে বুঝবো আমরা যে কোনো মানুষের প্রমেহ হয়েছে বা ডায়াবেটিস হয়েছে, যেটা আধুনিক পরিভাষায় যে সিমটমগুলো ছিল, পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, তেমন আয়ুর্বেদিক পরিভাষায় প্রথমেই আসছে হচ্ছে জটিলিভাং কেশিয়েশু মানে হচ্ছে ম্যাটিং অফ হেয়ার মানে আপনার চুলগুলো জটযুক্ত হয়ে যাবে, একটু মেসি টাইপের হয়ে যাবে, এইরকম একটা। এবং সেকেন্ডে কী হচ্ছে, করপাদায় সুপ্তোত্তোদ দাহ মানে বলতে হচ্ছে আপনার যে কর বলে মানে হচ্ছে আপনার হাত, এবং পাদ মানে হচ্ছে আপনার পা। আপনার বোধ নামনেস এবং বার্নিং সেন্সেশন, আপনার পা ফুলে যাবে এবং পায়ে কোনো সেন্সেশন থাকবে না, এবং বার্নিং সেন্সেশন মানে পায়ে জ্বালা অনুভূত হবে। তারপরে কী হচ্ছে, মুখ, তালু, কণ্ঠ, শোষ, তার মানে কী হবে, আপনার মাউথ, প্যালেট, থ্রোট, এগুলো সব কী হবে, ড্রাইনেস হয়ে যাবে, শুকিয়ে যাবে। তারপরে আরেকটা কী হচ্ছে, এটা ওখানে যেমন ছিল, এর পিপাসা হবে। পিপাসা বলতে আমরা এখানে এক্সেসিভ থ্রাস্টের কথা বলছি, অধিক পিপাসার কথা বলছি। তারপর হচ্ছে আলস্য মানে হচ্ছে লেজিনেস, আমরা মন করবো সারাক্ষণ শুয়ে থাকি, সারাক্ষণ কোনো কাজ না করলে ভালো হয়, এরকম। তারপরে হচ্ছে কি, মলকায় মানে হচ্ছে আপনার যে শরীরের যে এক্সক্রিটা যেগুলো আছে, সেগুলো আপনার শরীর থেকে বেশি পরিমাণে তৈরি করতে হবে, যেন সেটা আপনার ইউরিন হতে পারে, সেটা আপনার ল্যাট্রিন হতে পারে, এইরকম। আপনার পরিদাহ মানে আপনার শরীরের মধ্যে একটা উত্তেজনা, সবসময় একটা গরম ভাব অনুভূত হবে, শরীরে একটা জ্বালা, একটা প্রদাহ উৎপন্ন হবে। আরেকটা হচ্ছে শর্ট পদ পিপিলিকা বিশ্ব শরীর মূত্র অবিস্মরণ। তার মানে কি হচ্ছে, আপনার শরীরের প্রতি এবং আপনার যে ইউরিন মানে মূত্র যেটা আছে, সেটার প্রতি পিঁপড়ে বলতে এখানে পিপিলিকার আকর্ষণ হচ্ছে। তার মানে আপনি কোথাও ইউরিন পাস করলেন, সেখানে পিঁপড়ের ঘোরাফেরা দেখতে পাচ্ছেন, যেটা চলতি বাংলা আমরা ছোটো থেকেই শুনে এসেছি জিনিসগুলো, এটাও আয়ুর্বেদেই বলা আছে। এবং তারপরে কী হচ্ছে, আর পরেরটাই হচ্ছে বিশ্ব শরীর গন্ধ। তার মানে আপনার শরীর থেকে একটা ব্যাড স্মেল সবসময় পাচ্ছেন আপনি, সবসময় এরকম হতে পারে। যেটা একটু আগে একটা পয়েন্ট বলেছিলাম, মলপায় হিসাবে, সেখানে যে এক্সক্রিটা যে আপনার শরীরে আছে, সেটা বেরোচ্ছে। দেখুন, আপনার যে ঘাম যেটা নিঃসরণ হচ্ছে, সেটাও একটা এক্সক্রিটা, সেটাও একটা বর্জ্য পদার্থ হিসাবে বেরিয়ে যাচ্ছে। এবং কী হচ্ছে, আপনার তন্দ্রা এবং নিদ্রা,
মানে হচ্ছে তন্দ্রা বলতে হচ্ছে আপনার ড্রাউজিনেসটা কন্টিনিউস থেকে যাচ্ছে, একটা তন্দ্রার মধ্যে আপনি ঘোরাফেরা করছেন। এবং নিদ্রা মানে আপনি এক্সেসিভ ঘুমাচ্ছেন, মানে যেহেতু আপনি একটু আগে বললেন একটা লেজিনেসের ব্যাপার আছে, তাহলে আপনার অবশ্যই লেজিনেস আসছে, মানে আপনার ঘুম অবশ্যই বেশি পরিমাণে হবে। পরে আসি আমরা আয়ুর্বেদিক মধ্যে প্রমেহ চিকিৎসায় মহর্ষি চরক তার চিকিৎসা স্থানের 6 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলছেন, স্থূল প্রমেহি বলবাণী একো কিশস্ত একো পরিদুর্বলস্য সংবিঘ্নং তত্র কিশস্য কার্যং সংশোধনম দোষ বল অধিকস্য। তো শ্লোকটি যদি সহজ মানে করা যায় তাহলে ঠিক এইরকম দাঁড়ায়। মহর্ষি চরক বলছেন, প্রমেহতে যারা পীড়িত, প্রমেহতে যারা অনেকদিন ধরে ভুগছেন যেসব মানুষ বা যেসব রোগী, তাদেরকে কী হচ্ছে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। একটি হচ্ছে কৃশ ও দুর্বল, আরেকটি হচ্ছে স্থূল ও বলবান। কৃশ বলতে এখানে অতিকায় যারা রোগা এবং যারা দুর্বল, তাদেরকে কী চিকিৎসা করার কথা বলা হয়েছে, তাদেরকে বৃহৎ চিকিৎসার কথা বলা হয়েছে। এবং যারা বলবান এবং স্থূল, তাদেরকে কী চিকিৎসা করার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে সংশোধন চিকিৎসার কথা বলা হয়েছে। এবং এরপরে আপনাদের কিছু কিছু দাবি থাকবে, কমেন্টস থাকবে, ডাক্তারবাবু এরপরে চিকিৎসাটা কী হবে, কী ওষুধ খেলে সুগারটা কমে যাবে, কী ওষুধ খেলে প্রমেহটা কমে যাবে বা ডায়াবেটিসটা কমে যাবে। তো সেটার জন্য আপনাকে কী করতে হবে, আমাদের আয়ুর্বেদিক মতে যদি চিকিৎসা করতে হয় আপনাকে, তাহলে কী করতে, ভালো আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে যেতে হবে। এবং আপনাকে আমাদের আয়ুর্বেদিক মতে যদি চিকিৎসা করাতে হয়, তাহলে আপনার দোষ গুণ এগুলো বিচার করে আপনাকে ঠিক পরিমাণ মতো ওষুধ দিতে হবে। এবং কিছু এক্সারসাইজ আছে, কিছু খাবার বাধ্যকতা, যেটাকে আমরা পথ্য অপথ্য হিসেবে বলা হয় আমাদের, কী খেতে হবে কী খেতে হবে না, সেগুলো সব আপনাকে ওই আয়ুর্বেদিক চিকিৎসার কাছে গেলেই সব থেকে ভালো হবে। কারণ বাড়ি বসে তো চিকিৎসা করা হয় না এবং ফোনেও চিকিৎসা হয় না। তার জন্য আপনাকে সশরীরে ডাক্তারবাবুর কাছে যেতে হবে এবং চিকিৎসা করাতে হবে। এবং আমি এটুকু দাবি রাখতে পারি, আপনাদের চেনা পরিচিত বা আপনি যদি নিজে সুগারের রোগী হন, তাহলে আপনাকে হয়তো অনেকাংশে অনেক বেশি ওষুধ খেতে হচ্ছে। কিন্তু আপনি যদি আয়ুর্বেদিক মতে চিকিৎসা করান, তাই এটুকু দাবি রাখতে পারি, আপনার ওষুধ অনেকাংশে কমে যাবে এবং দেখা গেল খুব কম মাত্রায় আপনার ওষুধ খেতে হচ্ছে এবং আপনি খুব ভালোভাবেই আপনার জীবনযাপন অতিবাহিত করতে পারবেন। তাই আর বসে থাকবেন না। আমি চাইব এই ভিডিওটির শেষে আপনি তাড়াতাড়ি আপনার এলাকায় যে আয়ুর্বেদিক চিকিৎসক আছেন তার সম্বন্ধে আপনি খোঁজখবর নিন এবং আপনার প্রমেহ বা ডায়াবেটিস বা মধুমেহ, যেটাকে আপনি বলেন না কেন, সেটা চিকিৎসা করান এবং ভালোভাবে সুস্থভাবে বাঁচুন। এবং এটাকে আপনি আপনার আত্মীয়র সাথে, আপনার পরিজনের সাথে, আপনার পরিবারের সাথে, আপনার বন্ধুদের সাথে এটাকে শেয়ার করুন। এবং আপনার যদি কোনো অভিমত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে অভিমতটা জ্ঞাপন করুন। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। এবং আমার পেজটি ডক্টর নিখিলেশ মিশ্র আয়ুর্বেদের নামেই আছে। এবং আরও কিছু জানতে এবং নতুন ভিডিও দেখতে পেজটায় চোখ রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।